সিন্দাবাদের পঞ্চম বাণিজ্য যাত্রার গল্প। পাঠে চন্দনা সান্যাল। পরের দিন দেরি করে সিন্দাবাদ এসে উপস্থিত হলো সিন্দাবাদের বাড়িতে। সিন্দাবাদ তখন তাকিয়ায় বসে ঠেস দিয়ে গড়গড়ায় তামাক টানছিল। একজন ভৃত্য গড়গড়ার মুখে লাগানো কলকেটায় আগুন ঠিক আছে কিনা দেখে চলে গেল। সিন্দাবাদ যে তামাক খান তাতেও সুগন্ধ থাকে, সেই গন্ধে ভরে ওঠে সারা ঘর। সিন্দাবাদ তখনও আসেনি, অন্যান্য দু চারজন বন্ধু আগেই এসে গেছে। তারা বলল, বাহ, ফুলের গন্ধের চেয়েও আপনার তামাকের গন্ধটা বেশি মিষ্টি। কিন্তু সিন্দাবাদ বললেন, বিদেশে যখনই যা ভালো জিনিস দেখেছি তখনই তা আনবার একটা নেশা আমার ছিল। শেষবার বাণিজ্য যাত্রায় এই তামাকের মশলা আমি শিখে এসেছিলাম। লোক দিয়ে মাঝে মাঝে তা তৈরি করে নি। এত কষ্ট জীবনে করেছি যে মাঝে মাঝে একটু আরাম করে তা পুষিয়ে নি। একজন বন্ধু বলল, আপনি যা কষ্ট করেছেন এখন বাকি জীবনটা তার দ্বিগুণ আরাম করলেও তার শোধ হবে না। তবে দুঃখ আপনি পেয়েছেন বলে সুখের স্বাদ বুঝতে পারছেন। এদিকে সিন্দাবাদও চলে এসেছে। সিন্দাবাদ তখন গল্প শুরু করলেন। বললেন, আগের বাণিজ্য যাত্রায় খুবই কষ্ট পেয়েছিলাম, তাই ভেবেছিলাম বাণিজ্যে আর যাব না, বাড়িতেই বিশ্রাম করব। কিন্তু অলসভাবে কিছুদিন থাকার পরই যেন মনটা চঞ্চল হয়ে উঠল। ঘরে থাকতে মন আর চাইল না। এবার অন্য কোনো জাহাজের ওপর ভরসা না করে নিজেই একটা ছোট জাহাজ কিনে নিলাম। জাহাজ চালাবার জন্য নাবিক আর একজন ক্যাপ্টেনও পাওয়া গেল। ভাবলাম অনেক সওদাগর সেই জাহাজে উঠে বাণিজ্যে যাবে, তাদের কাছ থেকে টাকা নেব। সেই টাকাতেই ক্যাপ্টেন আর নাবিকদের মাইনে হয়ে যাবে। সত্যি বেশ কয়েকজন সওদাগর পাওয়া গেল। আমার মালপত্র জাহাজে চাপালাম। যাত্রা করলাম একদিন ভোরবেলায়। সুন্দর আবহাওয়া পেয়ে জাহাজ ভালোভাবেই চলতে লাগলো। 7 দিন পর জাহাজ প্রথম নোঙর করলো একটি মরু দ্বীপে। সেই দ্বীপে কোনো গাছগাছালি নেই, তবুও ভালোই লাগলো। জাহাজে 7 দিন একঘেয়ে ভাবে থেকে যেন হাঁপ ধরে গিয়েছিল, তাই ছোটাছুটি করে ঘুরতে লাগলাম। হঠাৎ এক জায়গায় দেখতে পেলাম একটা বিরাট ডিম। বুঝতে পারলাম ওটা রক পাখির ডিম ছাড়া অন্য কোনো ডিম নয়। ডিমটা ফেটে গিয়ে তার ভেতর থেকে ছানা বের হতে শুরু করেছে। ছানাটিও কম বড় নয়। আমার সঙ্গী সওদাগররা তরোয়াল দিয়ে সেই ছানাটিকে কেটে বের করবার জন্য উদ্যত হলো। আমি বললাম, এভাবে পাখি ছানাটিকে কেটে ফেলা ঠিক নয়, ডিমটা ভালো করে ফুটতে দাও। কিন্তু তারা আমার কথা শুনলো না। তারা তরোয়াল দিয়ে রক পাখি সেই ছানাটিকে কেটে টুকরো টুকরো করে ফেললো। তারপর রান্না করলো সেই কচি পাখির মাংস। হই হই করে তারা রুটির সঙ্গে সেই মাংস খেলো। আমি আর নাবিকেরা কেউ সেই মাংস খায়নি। সওদাগরেরা খাওয়া শেষ করে উঠবার একটু পরে আকাশে 2 টুকরো বড় বড় কালো মেঘের ছায়া দেখতে পাওয়া গেল। অবাক হয়ে ভাবলাম, এই সময় হঠাৎ মেঘ এলো নাকি? কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আকাশে মেঘ জমেনি। 2 বড় বড় রক পাখি আকাশে উড়ে আসছে। ওরা হয়তো মেরে ফেলা সেই পাখির ছানার মা বাবা বাচ্চার খোঁজে এদিকে আসছে। তাই দেখে সওদাগরেরা ভয় পেয়ে সবাই জাহাজে উঠে বসলো। নাবিকদের বলল, তাড়াতাড়ি জাহাজ ছেড়ে দাও। নাবিকরাও কিছু বুঝতে না পেরে জাহাজ চালিয়ে দিল। জাহাজ চলতে লাগলো জোর গতিতে। রক পাখি দুটো সেই দ্বীপে গিয়ে নামলো। তাদের বাচ্চাটাকে দেখতে না পেয়ে চেঁচামেচি করতে লাগলো। তারপর তারা যে দিক থেকে এসেছিল উড়ে গেল সেই দিকে। ভাবলাম ওরা এবার চলে যাবে, কিন্তু দেখা গেল পাখি দুটো উড়ে এসেছে আমাদের জাহাজের উপরেই। 2টি পাখি ডানায় করে বয়ে এনেছে 2টি বড় বড় পাথর। সেই পাথর তারা ছুঁড়ে মারলো আমাদের জাহাজের উপরে। আর কি আশ্চর্যের ব্যাপার, সেই পাথর এমন জায়গায় পড়লো যে জাহাজের একটি গুরুতর অংশই ভেঙে পড়লো। তার ফলে জাহাজটা ডুবে যেতে লাগলো সমুদ্রে। শুরু হলো যাত্রীদের চেঁচামেচি ও চিৎকার। সমুদ্রে পড়ে গিয়ে সবাই হাবুডুবু খেতে লাগলো। যারা সাঁতার জানে তারা সাঁতরে পাড়ের দিকে যেতে লাগলো। কিন্তু সমুদ্রের পাড় কোন দিকে আছে কে জানে।
অনেকেই জলে ডুবে মারা গেল। আমি দিশেহারা হয়ে ভাসতে লাগলাম। কিছুক্ষণ পর চোখে পড়লো এক টুকরো বড় কাঠ আমার কাছ দিয়ে ভেসে যাচ্ছে। আমি সেটাকে আঁকড়ে ধরলাম, মনে অনেকটা ভরসা হলো। সেই কাঠ ধরেই ভেসে যেতে লাগলাম। ঢেউয়ের ধাক্কায় মাঝে মাঝে কোন দিকে ছিটকে পড়তে লাগলাম জানি না। অনেকক্ষণ পর বুঝতে পারলাম কাঠটা একটা ঝোপের মাঝে আটকে গেছে। এখানে তাহলে নিশ্চয়ই মাটি আছে। সেই ঝোপের গাছ ও লতা পাতা ধরে অনেক কষ্টে এগিয়ে মাটির খোঁজ পেলাম। বুঝতে পারলাম একটা দ্বীপে এসে পৌঁছেছি। দ্বীপের মাটিতে পা রেখে যেন নতুন জীবনের আস্বাদ ফিরে পেলাম। প্রথমে বুঝতে পারিনি দ্বীপটা অনেক বড়। তখন শরীরে যেন শক্তিও ফিরে এলো। হাঁটতে হাঁটতে ভিতরের দিকে এগিয়ে যেতে লাগলাম। দেখতে পেলাম এদিকে অনেক গাছ, ফুল গাছ যেমন আছে তেমনি আছে ফলের গাছ। ফল ও ফুলের শোভা দ্বীপের সৌন্দর্যকে অনেক বাড়িয়ে তুলেছে। তাছাড়া দ্বীপের মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি নদী। নদী না বলে সেটাকে একটা ছোট ঝিলও বলা চলে। আমি কৌতূহলে হয়ে সেই ঝিলের কাছে এগিয়ে গেলাম। ঝকঝকে রোদে জলের ছোট ছোট ঢেউ খেলা করছে। একটু জল মুখে দিয়ে বুঝলাম বেশ সুস্বাদু। তখন পেট ভরে ফল খেয়ে ও জল পান করে খিদের তেষ্টা দুটোই মেটালাম। আকাশের মাঝপথে সূর্য উঠে গেছে। তার কড়া রোদে গায়ের ভেজা পোশাক শুকোতে সময় লাগলো না। আমার শরীরটা তখন অনেক হালকা মনে হতে লাগলো। রোদ লেগে শরীরটা ঝরঝরে হতেই চোখ ধুলু ধুলু করতে লাগলো। একটু ঘুমোতে পারলে যেন খুব ভালো হতো। বড় বড় ঘাস যেন মাটির উপর জাজিমের বিছানা পেতে দিয়েছে। তার উপরে গা এলিয়ে দেবার লোভ সামলাতে পারলাম না। কিছুক্ষণ পরেই ঘুমে দু চোখ বুজে এলো। আরামে ঘুমোতে লাগলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম চারিদিক অন্ধকার। বুঝতে পারলাম রাত হয়ে গিয়েছে। তখন বুঝলাম অনেকক্ষণ আমি ঘুমিয়েছি। এবার ঘুম ভাঙতে কিন্তু আর একটা চিন্তা আমার মনে জেগে উঠল। আমি একা এই জনহীন নির্জন দ্বীপে, আমার সঙ্গী সাথী কেউ নেই। একা একাই রাত কাটাতে হবে। যদি কোনো হিংসুটে জানোয়ার ছুটে আসে তবে কেউ আমাকে বাঁচাতে আসবে না। মরে থাকলেও দেখতে পাবে না কেউ। ভয়ে আমার বুক কাঁপতে লাগলো। না ঘুমিয়ে ভয়ে ভয়ে রাত কাটিয়ে দিলাম। আকাশটা একটু ফর্সা হতেই উঠে পড়লাম সেই জায়গাটি ছেড়ে। ঝোপ জঙ্গল এগিয়ে ঝিলের ধার দিয়ে এগিয়ে যেতে লাগলাম। আকাশে সূর্য উঁকি ঝুঁকি দিতে লাগলো। হাঁটতে হাঁটতে ঝিলের ধার দিয়ে আরো দূরে এগিয়ে গেলাম। অবাক হয়ে দেখলাম দূরে এক বুড়ো ঝিলের ধারে বসে আছে। জনহীন এই জায়গায় বুড়োটা এলো কোথা থেকে? দেখে মনে হলো সে চলাফেরা করতে পারে না। আমাকে দেখতে পেয়ে হাতের ইশারায় সে ডাকতে লাগলো। আমি কাছে গিয়ে বুড়োর পরিচয় জানতে চাইলাম, কিন্তু লোকটা মুখে কোনো কথা বলল না, শুধু হাত নেড়ে আমাকে জানিয়ে দিল সে আমার কাঁধে উঠে ঝিলটা পার হতে চায়। এখন খুনখুনে এক বুড়োকে দেখলে কার না মায়া হয়। আমি ভাবলাম, আহা, বেচারি হয়তো খুব বিপদে পড়েছে। ওকে তাই আমার কাঁধে তুলে নিলাম। ঝিলে বেশি জল নেই, তাই কাঁধে নিয়ে পার হতে খুব অসুবিধা হলো না। ঝিলের ওপারে গিয়ে বলল, এবার আমার কাঁধ থেকে নামুন। বুড়ো কোনো সারা শব্দ করলো না। আমি ভাবলাম সে কানে কম শোনে, তাই খুব জোরে জোরে হাত পা নেড়ে বললুম, এবার নেমে পড়ুন। বুড়ো কোনো সারা শব্দ করলো না, কিন্তু নামবার কোনো আগ্রহ দেখালো না। দু পা দিয়ে আমার গলাটাকে আরো জোরে আঁকড়ে ধরলো। আমি এগিয়ে যেতে লাগলাম। বুড়োর কথা মতো এগিয়ে যেতে লাগলাম, কিন্তু কোথায় যেতে হবে তা কিছু বলছে না। তাই চলতেই লাগলাম। বুড়োর পায়ের চাপে আমার দম বন্ধ হয়ে যাবার জোগাড়। ভাবলাম, তোরে বুড়ো হলে কি হবে, গায়ে তো জোর কম নেই। তবে নিজে হেঁটে যাচ্ছে না কেন? আমি ইচ্ছে করেই একবার দাঁড়িয়ে পড়লাম, কিন্তু বুড়ো আমার কাঁধে এমন ভাবে ঝুঁকতে লাগলো যে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বুঝতে পারলাম লোকটার মতলব মোটেই ভালো নয়। তাই খুব রাগ করেই বললাম, আপনি কোথায় যাবেন? আপনার বাড়ি কোথায়? বুড়ো তবু
কোনো কথার জবাব দিল না, শুধু হাত দিয়ে সামনের দিকে দেখিয়ে দিতে লাগলো। কি বিপদ! চলছি, দাঁড়িয়ে পড়লেই বুড়ো আমার মাথা ধরে ঝাঁকুনি দেয়, আর এমন ভাবে পা নাচাতে থাকে যে আমার দম বন্ধ হয়ে আসে। আমার তখন খিদে পেয়ে গেছে। এই বুড়োকে কাঠ থেকে না নামালে কিছু খাবারও উপায় নেই। কি করব? হাঁটতে হাঁটতে পথের ধারে একটা ফলের গাছ দেখে মনে এক বুদ্ধির উদয় হলো। সেই ফলের গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। ভাবলাম বুড়ো ফল খেতে পারবে, আমিও কিছু খেয়ে নেব। কিন্তু হায়, বুড়োটা কি চালাক! আমার কাঁধে বসেই গাছ থেকে টপার টপ ফল মুখে তুলে পুড়তে লাগলো। আমিও বললাম, আমাকেও 2-4টে ফল দাও, আমারও খিদে পেয়েছে। কিন্তু বুড়োটা কি চালাক, আমার কাঁধে বসেই গাছ থেকে টপার টপ ফল পেড়ে মুখে পুড়তে লাগলো, আমাকে একটাও দিল না। আর সে এমন ভাবে আমার কাঁধে বসে আছে যে আমি নিজের হাতে কোনো ফলই গাছ থেকে ছিঁড়তে পারলাম না। ও নিজেই কেবল খেতে লাগলো। ওর পেট তো নয়, যেন বড় মাটির চালা। টপার টপ গাছ থেকে ফল ছেড়ে আর মুখে পুড়ে পেটে চালান করে দেয়। আমি তখন ইচ্ছে করেই সেখান থেকে চলে গেলাম। এবার আরো মুশকিল হলো। সারা দিনের মধ্যে একবারও লোকটা আমার কাঁধ থেকে নামলো না। শরীর আমার অবশ হয়ে আসতে লাগলো। এরকম ফল আছে যা খেলে শরীরের অবসাদ দূর হয়, আমার একটু নেশাও হয়, আবার একটু নেশাও হয়। চলতে চলতে একটা গাছে সেই রকম ফল দেখতে পেয়ে ওই গাছের কাছে গেলাম, চিবিয়ে খেয়ে নিলাম কয়েকটা সেই ফলের রস। বুড়োটা কি রাক্ষস, সেও চিবিয়ে চিবিয়ে সেই ফল খেতে লাগলো। আমার খিদে মিটে গেল, তবু বুড়োর আশা মিটলো না, সে চিবিয়ে চিবিয়ে খেতেই লাগলো। আমার চেয়েও অনেক বেশি ফল খেলো সে, কিন্তু আশ্চর্য, তার একটু নেশা হলো না, বরং আনন্দে পা নাচাতে লাগলো। সে মনে করলো আমার বুকটা বুঝি তার তবলা বাজাবার জায়গা। আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারলাম না। কি যে বিপদ হলো আমার! এবার বুঝতে পারলাম বুড়োকে নেশায় পেয়েছি, তাই আমি আরো জোরে ছুটতে লাগলাম। তাতে খুব কাজ হলো। পা নাচাতে নাচাতে হঠাৎ সে আমার কাঁধ থেকে আলগা হয়ে গেল। আমি এবার একটু সুযোগ পেয়ে তাকে তুলে আছাড় মারলাম একটা পাথরের ওপরে, সঙ্গে সঙ্গে সে মারা গেল। এবার আমি মুক্ত। ছুটে চলে যেতে লাগলাম সমুদ্রের দিকে, কিন্তু কিছু দূর গিয়ে বুঝতে পারলাম আমি ভুল পথে চলেছি। এদিক দিয়ে গেলে কিছুতেই সমুদ্রের তীরে পৌঁছতে পারবো না। বুড়োর পাল্লায় পড়ে কোনটা কোন দিক তাই ভুলেই গেছি। এবার নিশানা ঠিক করে ছুটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ ধরে আমাকে ছুটতে হলো, তবে সমুদ্রের তীর দেখতে পেলাম। তখন দুপুর পেরিয়ে বিকেল হতে চলেছে। এতক্ষণ শুধু পাগলের মতো ঘুরে ঘুরে সারাটা দিন নষ্ট করেছি। পাড়ে এসে দেখলাম একটা জাহাজ চলে যাচ্ছে। এদিকেই কোথাও হয়তো ভিড়েছিল। আমি খুব জোরে জোরে চিৎকার করে গায়ে জামাটা খুলে নিশানের মতো দোলাতে লাগলাম। চিৎকার করতে করতে আমার গলা ধরে গেল, তবু লাফিয়ে লাফিয়ে চিৎকার করতে লাগলাম। এবার দেখলাম জাহাজটা মুখ ঘুরিয়ে আমার দিকে আসছে। জাহাজের ক্যাপ্টেনও হয়তো জনহীন দ্বীপে আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে জাহাজটা পাড়ে এসে ফিরল। ক্যাপ্টেন আমাকে কাছে ডেকে নিয়ে অনেক কিছু কথা জিজ্ঞাসা করলেন। তারপর খুশি হয়ে আমাকে জাহাজে তুলে নিলেন। ক্যাপ্টেনের মুখে শুনলাম জাহাজটি এই অঞ্চলের ঝিল থেকে পানীয় জল তুলে নেবার জন্য এসেছিল। আমি এখানে এসে যে প্রাণে বেঁচে গেছি তাতে ক্যাপ্টেন খুব অবাক হলেন। বললেন, বুড়োটা যে আপনাকে মেরে ফেলেনি এটাই আশ্চর্যের কথা। ওরা নরখাদকের জাত, মানুষকে হয়রান করে মেরে তার রক্ত চুষে ওরা খায়। জাহাজের লোকেরা আমার দুর্দশার কাহিনী শুনে খুবই দুঃখ করতে লাগলো। তাদের খাবার থেকে রোজ আমাকে তারা খাবার দিত। আর ক্যাপ্টেন নিজে রোজ জল খাবার খেতেন। জল তিনি বললেন, তোমাকে আমি কোনো ভালো জায়গায় নামিয়ে দেব যাতে তুমি দেশে ফিরে যেতে পারো। ক্যাপ্টেন এবং জাহাজের লোকেরা আমাকে খুব ভালোবাসত। আমি এর আগে বাণিজ্যে এসে যে বিপদে পড়েছিলাম সেই গল্প আমি তাদের কাছে বলতাম। সেই গল্প শুনে সবাই আমার সাহসের প্রশংসা করেছিল।
বলেছিল এমন সৎ ও সাহসী লোকদের ভগবান সহায় থাকে, বিপদে পড়লেও তারা জয়ী হয়। কয়েকদিনের পর সেই জাহাজ এসে একটা দ্বীপে ভিড়ল। ক্যাপ্টেন বললেন, যাদের ইচ্ছা তারা এখানে নেমে কিছুক্ষণ ঘুরে বেড়াতে পারো, তবে এখানে বাঁদরের খুব উৎপাত, সাবধানে ঘোরাফেরা করবে কিন্তু। কয়েকজন যাত্রীর সঙ্গে আমিও জাহাজ থেকে নামলাম, ঘুরতে লাগলাম এদিক ওদিক। একটু ভিতরের দিকে যেতেই চোখে পড়ল একটা বিরাট নারকেলের বাগান, তাতে সারি সারি অনেক নারকেল গাছ। আমার সঙ্গীদের সবারই কাঁচা নারকেলের জল খাবার খুব ইচ্ছে হলো, কিন্তু গাছের ওপর দিকে তাকিয়ে দেখলাম সব গাছের ওপরেই দুটি একটি করে বড় বড় বাঁদর বসে আছে। মানুষ দেখেই তারা ভিঞ্চি কাটতে লাগলো। তা দেখে কারুর আর ডাবের জল খাওয়ার ইচ্ছে রইল না, কারণ কাঁচা নারকেলের জল খেতে হলে গাছের ওপরে উঠতে হবে, কিন্তু বাঁদরের হাতে নাজেহাল হতে হবে সবাইকে। তাই তারা ডাবের জলের আশা ছেড়ে দিয়ে জাহাজে উঠে পড়ল। আমি কিন্তু হতাশ হলাম না, চিন্তা করতে লাগলাম কিভাবে গাছ থেকে নারকেল পেড়ে আনতে পারা যায়। আমি যতই গাছের ওপর দিকে তাকিয়ে নানা রকম ভঙ্গি করি, ওরাও ঠিক সেই রকম ভঙ্গি করে আমাকে দেখায়। তখন মাথায় একটা বুদ্ধি এসে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখলাম অনেক বড় বড় শক্ত মাটির ঢেলা পড়ে আছে। সেই ঢেলা তুলে ওদের দিকে ছুটতে লাগলাম। সেই ঢিল ওদের গায়ে লেগে নিচে পড়ে যেতে লাগলো। ওরাও তখন আমাকে ঢিল মারবার মতলব করলো, কিন্তু কি দিয়ে ঢিল মারবে? ওদের মাথায়ও তখন একটা বুদ্ধি জাগিয়ে উঠল। ওরা গাছ থেকে কাঁচা নারকেল ছিঁড়ে আমার দিকে মারতে লাগলো। আমি যতই ঢিল ছুড়ি ততই ওরা রেগে যায়। ওরা নারকেল ছুঁড়ে আমার দিকে মারতে থাকে। এভাবে গাছের তলায় অনেক নারকেল জমা হতে লাগলো। আমি ক্যাপ্টেনকে গিয়ে সে কথা জানালাম। ক্যাপ্টেন আমার বুদ্ধির খুব প্রশংসা করলেন, খুশি হয়ে বললেন, ওসব নারকেলের তুমি মালিক, দাঁড়াও, একা তুমি অত নারকেল আনতে পারবে না। আমি জাহাজের নাবিকদের বলি, তারাই ওগুলি জাহাজে তুলে দেবে। এত কাঁচা নারকেল দেখে জাহাজের লোকেরা তো খুব খুশি। তারা সবাই ধরাধরি করে নারকেলগুলি জাহাজে তুলতে লাগলো। গাছের উপরে বসা বাঁদরগুলি কিন্তু বোকার মতো হাঁ করে সব ব্যাপার দেখতে লাগলো। তাদের দিকে আর ঢিল ছোড়া হচ্ছে না দেখে তারা আর কোনো উৎপাত করলো না। জাহাজের ক্যাপ্টেন বললেন, তুমি এসব নারকেলের মালিক, তুমি খুশি মতো কোনো বন্দরে এগুলো বিক্রি করে দিও। আমি তাই করব ঠিক করলাম। সেই জাহাজের নাবিক বেশি ছিল না, সবাই পেট পুরে ডাবের জল খাওয়ালাম। কিছুক্ষণ পর একটি বন্দরে জাহাজ ভিড়ল। সেই বন্দরে কোনো গাছগাছালি নেই। ক্যাপ্টেন বললেন, এই বন্দরে তোমার নারকেল বিক্রি করে দাও, ভালো দাম পাবে। সত্যি সেই বন্দরে খুব ভালো দাম পাওয়া গেল। কাঁচা ডাবের সেখানে খুব চাহিদা। ডাব বিক্রি করে অনেক টাকা রোজগার করলাম। পরের দিন কুমারী দ্বীপে গিয়ে ভিড়ল সেই জাহাজ। শুনেছিলাম কুমারী দ্বীপে অনেক মুক্ত পাওয়া যায়, তাই ক্যাপ্টেনকে দ্বীপে বললাম, আমাকে এই দ্বীপেই নামিয়ে দিন, আমি এখানে থেকে পরে দেশে ফিরে যেতে পারবো। ক্যাপ্টেন আপত্তি করলেন না। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে জাহাজ থেকে নেমে পড়লাম। সেখানে কিছু আদিবাসীর আস্তানা ছিল, তাদের সঙ্গে ভাব করে সেই আস্তানাতেই আমি বাস করতে লাগলাম। কয়েকদিন সেখানে থেকেই বুঝতে পারলাম সেই আদিবাসীরা মুক্তর কোনো কদর জানে না। তাদের ছেলেমেয়েরা ঝিনুক থেকে মুক্ত বের করে খেলা করে। আমি অনেক মুক্ত সংগ্রহ করলাম। ছেলে মেয়েদের কাছে গিয়ে গান শোনালে তারা খুশি হয়ে তাদের খেলার মুক্তগুলি দিয়ে দিত। আমি সেগুলি ঝোলায় ভরে রেখে দিতাম। আদিবাসীদের সঙ্গে আমার খুব ভাব হয়ে গিয়েছিল। তাদের সঙ্গে ঘুরে বেড়াতাম, নৌকায় চড়ে মাছ ধরতাম, মেয়েদের নাচে জলসায় যোগ দিতাম। এখন আমি কিভাবে দেশে ফিরে যাব সেই উপায় ভাবতে লাগলাম। ওদের মধ্যে কয়েকজন ছিল খুবই দয়াবান। দেশে আমার বউ আর ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তারা আমার পথ ছেয়ে বসে আছে, কান্নাকাটি করছে, এইরকম মন গড়া কথা ওদের শোনালাম। তখন ওরাই নৌকা করে অনেক দূরের একটা বন্দরে আমাকে পৌঁছে দিল। সেই বন্দরে পেয়ে গেলাম একটি জাহাজ। সেই জাহাজে নিরাপদে দেশে ফিরে এলাম। সেবার মুক্ত বিক্রি করে অনেক টাকা আমি পেয়েছিলাম। এত টাকা পাবো তা আমি আশাও করিনি। কয়েকটি মুক্ত আমি আজও যত্ন করে রেখে দিয়েছি।
গল্প শেষ করে সিন্দাবাদ সে দামি মুক্তার কয়েকটি সিন্দাবাদকে দান করলেন। বললেন, কাল আবার এসো, আরো গল্প শুনতে পাবে।